ওয়েলকাম টু কম্পিটিটিভ জিকে ক্লাস স্টুডেন্ট। এটা তোমাদের 13 নম্বর ক্লাস। তো দেখো, প্রতিটা ক্লাসে আমি বলি যে তোমরা ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কারণ এখানে আমি কোশ্চেন অ্যান্সারের সাথে সাথে বাকি যে অপশানগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব এবং এক্সট্রা কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব। কারণ জিকে যত ডিটেলসে জেনে রাখবে এক্সামে তত কাজে লাগবে। চলো, আর ক্লাসটি শেষে যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। চলো, কোশ্চেন নাম্বার 1 দেখো, ডাবলিন কোন দেশের রাজধানী? অপশান হচ্ছে এ হচ্ছে আয়ারল্যান্ড, অপশান বি নেদারল্যান্ড, অপশান সি অস্ট্রিয়া, না অপশান ডি পর্তুগাল। তো ডাবলিন কোন দেশের রাজধানী? এটা তোমাদের অ্যান্সার হবে অপশান এ আয়ারল্যান্ড। তারপরে এখানে দেখো হচ্ছে নেদারল্যান্ড। তাহলে নেদারল্যান্ডের রাজধানীর নাম কি? আমি আগেই বলেছি যে আমি কোশ্চেনের সাথে সাথে এক্সট্রা কোশ্চেন নিয়ে আলোচনা করব এবং অপশান নিয়ে আলোচনা করব, তো তোমরা শেষ পর্যন্ত দেখবে। তো দেখো, নেদারল্যান্ডের রাজধানীর নাম হচ্ছে অ্যামস্টারডাম। আমস্টারডাম নেদারল্যান্ডের রাজধানী। তারপর দেখুন অস্ট্রিয়া। তাহলে অস্ট্রিয়ার রাজধানীর নাম কি? মনে রাখবো, অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা। তারপর দেখুন পর্তুগাল। তো পর্তুগাল রাজধানী নাম কি? পর্তুগাল রাজধানী লিসবন। হ্যাঁ, আর ডাবলিন হচ্ছে আয়ারল্যান্ড। তো দেখো, এরকম রাজধানী, ছদ্মনাম, মুদ্রা এগুলো কিন্তু আগের ক্লাসগুলোতেও ভালো করে দেওয়া আছে ডিটেলসে। তোমরা চাইলে আগের ক্লাসগুলো দেখে নিতে পারো। ওকে, তো চলো পরের প্রশ্নে আসা যাক। দেখো কোশ্চেন নাম্বার 2 দেখো, ভারতে প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটি? অপশান এ হিন্দু, অপশান বি বেঙ্গল গ্যাজেট, অপশান সি অমৃতবাজার, না অপশান ডি সমাচার দর্পণ। ভারতে প্রকাশিত প্রথম, তো এটার মধ্যে অ্যান্সার কী হবে? এটার মধ্যে অ্যান্সার হবে অপশান বি বেঙ্গল গ্যাজেট। সালটা কত? সালটা মনে রাখবে 1780। ঠিক আছে, তো এখানে দেখো বেঙ্গল গ্যাজেট এটা ভারতে প্রকাশিত প্রথম সংবাদপত্র। তো কে প্রকাশিত করেন? না মনে রাখবে জেমস অগাস্টাস হিকি। অগাস্টাস হিকি, এই জন্য একে হিকির গ্যাজেটও বলা হয়। ওকে, কারণ দেখো এবারে এসআই কিন্তু কোশ্চেনটা এসছিল হিকির গ্যাজেট। ওকে, তোমার এবার অগাস্টাস হিকির গ্যাজেট বলা হয়। আর এটা মনে রাখবে যেটা ছিল সাপ্তাহিক, ইংরেজি। ঠিক আছে, ইংরেজি ভাষায় ইংরেজি সাপ্তাহিক। এটা হচ্ছে ইংরেজি ভাষায়। ঠিক আছে, ভারতে প্রকাশিত প্রথম সংবাদপত্র ইংরেজি ভাষায়। তারপর দেখো দ্য হিন্দু। ঠিক আছে, হিন্দু সংবাদপত্র প্রতিষ্ঠাতাকে মনে রাখবে, হিন্দু সংবাদ প্রতিষ্ঠাতা হচ্ছে সুব্রামানিয়া আয়ার। ওকে, সুব্রামানিয়া আয়ার, দ্য হিন্দু। ঠিক আছে, সালটা কত? না মনে রাখবে সালটা হচ্ছে 1878। ওকে, আর বেঙ্গল হচ্ছে ভারতে প্রকাশিত প্রথম সংবাদপত্র। তোমরা শেষ পর্যন্ত দেখো, কারণ এখানে আরও এক্সট্রা কিছু কোশ্চেন আছে। ঠিক আছে, তারপর দেখো এখানে আছে অমৃতবাজার। প্রতিষ্ঠাতাকে প্রতিষ্ঠাতা মনে রাখবে শিশির কুমার ঘোষ ও মতিলাল ঘোষ। সালটা কত? মনে রাখবে সালটা হচ্ছে 1868। প্রতিষ্ঠাতা শিশির কুমার ঘোষ ও মতিলাল ঘোষ। সম্পাদক কে ছিল?
না সম্পাদক ছিল শিশির কুমার ঘোষ। ওকে, প্রথম সম্পাদক। ওকে, তারপর দেখো এখানে আছে অপশান ডি, সমাচার দর্পণ। তো মনে রাখবে সমাচার দর্পণ হচ্ছে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র। ঠিক আছে, লিখে দিচ্ছি, বাংলা ভাষায় প্রকাশিত বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র হচ্ছে সমাচার দর্পণ। এটা ভালো করে মনে রাখবে। সালটা কত না, সালটা হচ্ছে 1818। ওকে, বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র হচ্ছে সমাচার দর্পণ। আর এই যে দেখো বেঙ্গল গেজেটের প্রথম সংবাদপত্র, এটা তো ইংরেজি ভাষায়। ঠিক আছে, বাংলা ভাষায় হচ্ছে সমাচার দর্পণ। তো এর প্রতিষ্ঠাতাকে লিখে দিচ্ছি, প্রতিষ্ঠাতা এই সমাচার দর্পণে প্রতিষ্ঠাতা। ঠিক আছে, সমাচার দর্পণে প্রতিষ্ঠাতা হচ্ছে জোশুয়া ম্যাসম্যান। ঠিক আছে, জোশুয়া ম্যাস। ঠিক আছে, জোশুয়া মাসম্যান। আর সম্পাদক কে ছিল, এটা হচ্ছে মাসম্যান। সম্পাদক কে ছিল না, মনে রাখবে জন ক্লার্ক। ঠিক আছে, জন ক্লার্ক মাসম্যান। ঠিক আছে, মার্সম্যান। হ্যাঁ, সমাচার দর্পণের সম্পাদক ছিল জন ক্লার্ক মাসম্যান আর প্রতিষ্ঠাতা জোশুয়া ম্যাসম্যান। এটি বাংলা ভাষায় প্রকাশিত প্রথম। ঠিক আছে, ওকে, চলো, বুঝতে পেরেছ? তো দেখো ডিটেল যত জিকে ডিটেলসে করে রাখবে তত কিন্তু এক্সামে খুবই কাজে লাগবে। তো তোমরা ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ওকে, চলো পরের প্রশ্নে আসা যাক। দেখো কোশ্চেন নম্বর 3 কী বলেছে দেখো, PN ঠাকুর কার ছদ্মনাম? অপশান এ সুভাষচন্দ্র বসু, অপশান বি রাসবিহারী বসু, অপশান সি রবীন্দ্রনাথ ঠাকুর, অপশান ডি কাজী নজরুল ইসলাম। তাহলে PN ঠাকুর কার ছদ্মনাম? এটা তোমাদের অ্যান্সার হবে অপশান বি, PN ঠাকুর হচ্ছে রাসবিহারী বসু। ওকে, তো দেখো আগে রাসবিহারী বসুর ডিটেলসে কিছু বলে দিই, তারপরে বাকিগুলো বলবো। ওকে, তো রাসবিহারী বসু মনে রাখবে এনার ছিল PN ঠাকুর ছদ্মনাম। ইনি কী প্রতিষ্ঠা করেন তোমরা অনেকেই জানো, যারা জানো না তারা জেনে নাও। ইনি হচ্ছে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট লীগ। ঠিক আছে, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্স বুঝতে পেরেছি, ইন্ডিপেন্ডেন্স লীগ। সালটা কত? ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ সালটা হচ্ছে 1942। 1942 সালে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ। ঠিক আছে, আরেকটা যেটা সেটা হচ্ছে আজাদ হিন্দ ফৌজ। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ আর আজাদ হিন্দ ফৌজ। ঠিক আছে, এই ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট লীগের মাধ্যমে আজাদ হিন্দ ফৌজ তিনি গঠন করেন। পরের সাইডের নেতৃত্বে সুভাষচন্দ্র বসু। ওকে, তারপর দেখো সুভাষচন্দ্র বসু, তো সুভাষচন্দ্র ছদ্ম নাম নেই তো নেতাজি, তারপর সুভি, ডাক নাম সুভি। ঠিক আছে, তার ডাক নাম ছিল, তো ওটা সেরকম আসে না কোশ্চেনে। তো রবীন্দ্রনাথ ঠাকুর দেখো, তো এটা মনে রাখবে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট লীগ 1942 সালে কে তৈরি করেন? রাসবিহারী বসু। ঠিক আছে, তারপর দেখো রবীন্দ্রনাথ ঠাকুর।
রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম না মনে রাখবে রবীন্দ্রনাথ ঠাকুর ভানু সিংহ, ভানু সিংহ। ওকে, ভানু সিংহ হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম। তারপর অপশান দিয়েছে কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ছদ্মনাম কি মনে রাখবে ধূমকেতু। ঠিক আছে, PN ঠাকুর হচ্ছে রাসবিহারী বসু, ভানু সিংহ হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, আর ধূমকেতু হচ্ছে কাজী নজরুল ইসলাম। ওকে, চলো পরের প্রশ্নে আসা যাক। দেখো কোশ্চেন নাম্বার 4 কী বলতে হবে যে তৈমুর লং কোন বছর দিল্লি দখল করেছিল? অপশান এ 1405, অপশান বি 1409, অপশান সি 1398, অপশান ডি 1339। তৈমুর লং কোন বছর দিল্লি দখল করে? তো মনে রাখবে এটা তোমাদের অ্যান্সার হবে অপশান সি, তৈমুর লং 1398 খ্রিস্টাব্দে দিল্লি দখল করে। তো এইখানে মনে রাখবে এই যে তৈমুর লং 1398 খ্রিস্টাব্দ, সে সময় কোন বংশ চলছে? তো মনে রাখবে এই যে তৈমুর লং ইনি, আমি এইখানে না লিখে আমি এখানে লিখে দিই। হ্যাঁ, তুগলক বংশের শেষ সম্রাট বা শেষ সুলতান, ঠিক আছে, তুগলক বংশের শেষ সুলতান নাসির উদ্দিন মাহমুদ শাহ এর হ্যাঁ তুগলক বংশের শেষ সম্রাট নাসির উদ্দিন মাহমুদ শাহের আমলে দিল্লি দখল করে। ঠিক আছে, তুগলক বংশ, ঠিক আছে, তখন তুগলক বংশ চলছে। তো তুগলক বংশগুলি দেখবে ডিটেলস আমি বলে দিয়েছি যে তুগলক বংশের প্রতিষ্ঠাতা গিয়াসউদ্দিন তুগলক, তুগলক বংশের শ্রেষ্ঠ সম্রাট মোহাম্মদ বিন তুগলক। ঠিক আছে, তো তোমরা আগের ক্লাসগুলো দেখে নিও। তো এটা মনে রাখবে যে তুগলক বংশের শেষ সম্রাট নাসির উদ্দিন মাহমুদ শাহের আমলে তিনি দিল্লি দখল করেন। ঠিক আছে, তুগলক বংশ। ওকে, তো চলো এখানে সেরকম তো আর কিছু কোশ্চেন ডিটেলসে দেওয়ার মতো নেই। তো যেখান থেকে আমি তো বলেছি যেখান থেকে কোশ্চেন আসার চান্স খুবই বেশি, আমি সেগুলো নিয়ে আলোচনা অবশ্যই করব। ওকে, চলো পরের প্রশ্নে আসা যাক। দেখো কোশ্চেন নাম্বার 5 কী বলে দেখো যে মিসিসিপি নদীটি কোথায় মিশেছে? অপশান এ হাডসন উপসাগর, অপশান বি চীন সাগর, অপশান বি মেক্সিকো উপসাগর, না অপশান ডি ক্যালিফোর্নিয়া উপসাগর। তো তোমাদের অ্যান্সার কী হবে? এটা তোমাদের অ্যান্সার হবে অপশান সি, মেক্সিকো উপসাগর। তো এইখান থেকে যে কোশ্চেনটা বারবার এক্সামে এসছে এবং বারবার রিপিটও হয়েছে সেটা হলো এই যে মিসিসিপি নদী। ঠিক আছে, মিসিসিপি, ঠিক আছে, এই যে মিসিসিপি, এই নদীতে মনে রাখবে পাখির পায়ের মতো বদ্বীপ দেখতে পাওয়া যায়। এই মিসিসিপি নদীতে কিন্তু পাখির পায়ের মতো বদ্বীপ দেখতে পাওয়া যায়। বুঝলে, এই কোশ্চেনটি কিন্তু অনেকবার এক্সামে রিপিট হয়েছে, তোমরা এটা মনে রাখবে। ঠিক আছে, চলো পরের প্রশ্নে আসা যাক। দেখো কোশ্চেন নাম্বার 6 কী বলেছে? রায় বেশে নাচ পশ্চিমবঙ্গের কোন জেলার ঐতিহ্যবাহী নাচ? রায় বেশে, অপশান এ দার্জিলিং, অপশান বি জলপাইগুড়ি, অপশান সি বীরভূম, না অপশান ডি দক্ষিণ 24 পরগনা। স্যার রায় বেশে নাচ পশ্চিমবঙ্গ কোন জেলার? এটা তোমাদের অ্যান্সার হবে অপশান সি, রায় বেশে নাচ হচ্ছে বীরভূমের ঐতিহ্যবাহী নাচ। তারপর এখান থেকে দার্জিলিং,
দার্জিলিং মনে রাখবে যে মারুনি নৃত্য, ঠিক আছে, মারুনি নৃত্য, ঠিক আছে। মারুনি নৃত্য হচ্ছে দার্জিলিংয়ের ঐতিহ্যবাহী নাচ, ঠিক আছে। তারপরে এখান থেকে জলপাইগুড়ি, তোমার জলপাইগুড়ি হচ্ছে গমিরা, গমিরা নৃত্য, ঠিক আছে, এটা গমিরা। তো যদি প্রশ্ন আসে এগুলার থেকে আসবে, ঠিক আছে। মারুনি নৃত্যই দেয়, আর যদি জলপাইগুড়ি ঐতিহ্য নাচ বলে গমিরা নৃত্যই দেবে, ওকে। তবে ধর দক্ষিণ 24 পরগনা আছে ডিএ। তো মনে রাখবে এটা এখন আপাতত বিলুপ্তির পথেই, বাট এটাও কিন্তু একটা ঐতিহ্যবাহী নাচ, এটা পুতুল নাচ, পুতুল নাচ। যদি পুতুল নাচ প্রশ্ন থাকে, যদি অপশানে দক্ষিণ 24 পরগনা থাকে তো দক্ষিণ 24 পরগনা হবে, ঠিক আছে। আর রায়বেসিন হচ্ছে বীরভূম, ওকে। তো ঐতিহ্যবাহী নাচ এগুলো কিন্তু ডিটেলসে জেনে রাখাটা বেটার, ওকে। চলো পরের প্রশ্নে আসা যাক। দেখো কোশ্চেন নম্বর 7 কী বলেছে দেখো, যে সিভিবি এর সি নির্দেশ করে, সিভিবি এর সি নির্দেশ করে। অপশন এ ক্যাশ, অপশন বি ক্যাপিটাল, অপশন সি ক্রেডিট, না অপশন ডি কার্ড। তাহলে সিভিবি এর সি নির্দেশ করে কোনটা, এটা তোমাদের অ্যান্সার হবে অপশন ডি, সিভিবি এর সিটা হচ্ছে কার্ড। তো এই যে সিভিবি, ঠিক আছে, এর ফুল ফর্মটা কি না মনে রাখবে, সিভিবি আমি লিখে দিচ্ছি, সিভিবি, ঠিক আছে, ফুল ফর্ম হচ্ছে কার্ড, সি ফর কার্ড, ভি ফর ভেরিফিকেশন, ভেরিফিকেশন, আর ভি ফর হচ্ছে ভ্যালু, ভ্যালু মনে রাখবে, কার্ড ভেরিফিকেশন ভ্যালু, ঠিক আছে, সিভিবি এর ফুল ফর্ম। আর সিটা তাহলে নির্দেশ করে কার্ড, সি ফর কার্ড, ভি ফর ভেরিফিকেশন, ভি ফর ভ্যালু, ওকে। চলো পরের প্রশ্নে আসা যাক। দেখো কোশ্চেন নাম্বার 8 কী বলে দেখো, স্কুপ শব্দটি কোন খেলার সাথে যুক্ত। এই যে খেলার সাথে যুক্ত, এখান থেকে কিন্তু কোশ্চেন আসবে, ঠিক আছে। তো তোমরা মন দিয়ে দেখবে, ঠিক আছে। দেখো স্কুপ শব্দটি কোন খেলার সাথে যুক্ত, অপশান এ দাবা, অপশান বি হকি, অপশান সি ভলিবল, না অপশান ডি ব্যাডমিন্টন। তো তোমাদের অ্যান্সার কী হবে, না এটা তোমাদের অ্যান্সার হবে অপশান বি হকি। স্কুপ শব্দটি হকি খেলার সাথে যুক্ত, ঠিক আছে। তো হকির সাথে আর কি কি শব্দ যুক্ত, তো মনে রাখবে বুলি। আমি আগেই বলেছি যেসব কোশ্চেন মানে যেসব কোশ্চেনগুলো এক্সামে আসার খুবই ইম্পর্টেন্ট, আমি সেসব ডিটেলসগুলো দেবো, ঠিক আছে। তো তোমরা চাইলে প্রতিটা আমার ক্লাস দেখতে পারো, আমি ওইভাবে ডিটেলসে করাইছি, ঠিক আছে। এই যে বুলি, বুলি কিন্তু এক্সামে এসছে, ঠিক আছে। বুলি শব্দটি হকি, ঠিক আছে। তারপরে মনে রাখবে রোল ইন, ঠিক আছে, বুলি, ঠিক আছে, রোল ইন। তারপরে মনে রাখবে সাডেন ডেথ, সাডেন ডেথ, ঠিক আছে। তারপরে স্কুপ, তারপরে দেখো স্টিক আছে, ঠিক আছে, বল আছে, এগুলো তো তোমরা বুঝতে পারবে, স্টিক, ঠিক আছে, স্টিক, গোল, শর্ট কর্নার। তো ওগুলো অত জানা নাই, যেখান থেকে মানে দেখো ওগুলো তো সবাই জানে, তো যেগুলো ইম্পর্টেন্ট যেগুলোর থেকে আসে আমি সেগুলো লিখে দেবো, ঠিক আছে। প্রতিটা বুলি, রোল ইন, সাডেন ডেথ, স্কুপ, এগুলো সব হকি, ওকে। তারপর এখানে দেখো দাবা, দাবা, ঠিক আছে, দাবায় মনে রাখবে গ্যাম্বিট, ঠিক আছে, গ্যাম্বিট, গ্যাম্বিট শব্দটি দাবা, ঠিক আছে। তারপরে চেকমেট, চেকমেটও দাবা জানোই তোমরা। তারপরে ক্যাসলিং, ঠিক
ঠিক আছে, ক্যাসলিং, ক্যাসলিং হচ্ছে দাবা, ঠিক আছে। তারপর হচ্ছে রিজাইন, রিজাইন। তারপরে মনে হবে বিশপ, বিশপ ইত্যাদি, ঠিক আছে। তারপরে কিং, কুইন সব তো আছেই, ঠিক আছে। তো এগুলো মনে রাখবে। এখান থেকে আমি যেগুলো যেগুলো লিখে দেবো সেখান থেকে কিন্তু ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। কারণ ক্যাসলিং, রিজাইন, বিশপ এগুলো কিন্তু সহজে কেউ বুঝতে পারবে না। কিং কুইন তো বুঝেই যেতে পারে, হ্যাঁ না। তো মনে রাখবে এগুলো হচ্ছে দাবা। তারপর দেখুন ভলিবল, ঠিক আছে। তো ভলিবলের সাথে কী কী শব্দ, তো মনে রাখবে ভলিবল হচ্ছে যেমন ডাবলিং, ঠিক আছে, ডাবলিং আছে। তারপর মনে হচ্ছে লাভ আছে, ঠিক আছে। তারপর মনে রাখবে হোল্ডিং, আচ্ছা, হোল্ডিং। তারপর ব্লকিং, তারপর বল, ঠিক আছে, গোল, ঠিক আছে, থাকবে। তো এগুলো মনে করে ডাবলিং, লাভ, হোল্ডিং, ব্লকিং, তো এগুলো মনে রাখবে। তো এই সাডেন ডেথ, ঠিক আছে, সাডেন ডেথ, রিজাইন, ক্লাসলিং এগুলো কিন্তু ভালো করে মনে রাখবে, ঠিক আছে। তারপর দেখো এখানে আছে ব্যাডমিন্টন, ব্যাডমিন্টন, ব্যাডমিন্টনের সাথে কী কী না মনে রাখবে স্লাইস, স্লাইস আছে, স্লাইস। তারপরে অ্যাডভান্টেজ, অ্যাডভান্টেজ, ঠিক আছে, অ্যাডভান্টেজ। অ্যাডভান্টেজ। তারপরে ডবল ফন্ট, ঠিক আছে, ব্যাডমিন্টন ডবল ফন্ট। তারপর মনে রাখবে নেট, নেটটা তো থাকবেই জানো, নেট। তো এই অ্যাডভান্টেজ, ডবল ফন্ট, স্লাইস এগুলো কিন্তু ব্যাডমিন্টন, ওকে, বুঝতে পেরেছো? তো এগুলো কিন্তু ভালো করে লিখে নেবে, ঠিক আছে। চলো পরের প্রশ্নে আসা যাক। দেখো কোশ্চেন নম্বর 9, কী বলে দেখো, পশ্চিমবঙ্গে কোথায় টোটো উপজাতি বসবাস করে? অপশান এ কোচবিহার, অপশান বি দার্জিলিং, অপশান সি জলপাইগুড়ি, না অপশান ডি আলিপুরদুয়ার। তাহলে কোথায় টোটো উপরে বসবাস করে? এটা তোমাদের অ্যান্সার হবে অপশান ডি আলিপুরদুয়ার, ঠিক আছে। তো দেখো আলিপুরদুয়ার বসবাস করে, ঠিক আছে। যদি বলা হয় টোটো উপজাতি কোন নদীর তীরে বসবাস করে, তো মনে রাখবে, লিখে দিচ্ছি আমি, টোটো উপজাতি তোরসা, তোরসা নদীর তীরে, তীরে বসবাস করে, ঠিক আছে। আলিপুরদুয়ারে তোরসা নদীর তীরে বসবাস করে, ওকে। কেন এখান থেকে কোশ্চেনের চান্স আছে তাই আমি এটা বলে দিলাম, ওকে। চলো পরের প্রশ্নে আসা যাক। দেখো কোশ্চেন নম্বর 10, কী বলে দেখো, নিম্নলিখিত কোন পাথর মার্বেলে রূপান্তরিত? অপশান এ গ্রানাইট, অপশান বি চুনা পাথর, অপশান সি নিস, না অপশান ডি পিট। তাহলে নিম্নলিখিত কোন পাথর মার্বেলে রূপান্তরিত? তো এটা তোমাদের অ্যান্সার হবে অপশান বি চুনা পাথর, চুনা পাথর মার্বেলে রূপান্তরিত, ওকে। চলো আজকের মতো এখানেই। তোমাদের যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আমি পরের ক্লাসে আরও বেশি বেশি এক্সট্রা ইনফরমেশনের ক্লাসগুলো করাবো, কারণ জিকে যত বেশি ডিটেলসে পড়বে তত এক্সামে কাজে লাগবে, ওকে। চলো।